প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের লজিক গেট এর একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়টি মূলত দুটি অ্যাডার সার্কিটকে সমন্বিতকরণ, অর্থাৎ হাফ অ্যাডার দিয়ে আমরা ফুল অ্যাডার বাস্তবায়ন করব। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সবাই ক্লাসের শুরুতেই একটু সচেতন হই। যদিও কথাতে বারবার বলা হচ্ছে, তবুও আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে এই করোনা ভাইরাস বেশ প্রাদুর্ভাব এবং আমরা দিন দিন আক্রান্ত হচ্ছি এবং মৃত্যুর হার তথা মৃত্যুর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে আমরা কিন্তু এই করোনাকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে তোমরা যারা শিক্ষার্থীরা আছো, করোনা ভাইরাসের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ মানেই যে আমি বাইরে ঘোরাফেরা করব, অযথা ঘোরাফেরা করব, এটা নয়। তোমার হাতেই কিন্তু তোমার সুরক্ষা আছে, এবং শুধু তোমার সুরক্ষা নয়, তোমার হাতে তোমার পরিবারের সুরক্ষাও আছে। তাই আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও তোমাদেরকে বলতেছি, প্রতি ক্লাসে আমি একই কথা বলি যে তোমার পরিবারের নিরাপত্তা তোমার কাছে। তোমরা সবাই নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের তৃতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমরা অনেকেই একটু ভুল করি। ভুলটা এরকম, যদি অনেকে জিজ্ঞেস করে যে চতুর্থ অধ্যায়ের নাম কি, তুমি বলো HTML, বা যদি বলা হয় তৃতীয় অধ্যায়ের নাম কি, বলো সংখ্যা পদ্ধতি, অনেকে বলে লজিক গেট। না, আসলে তৃতীয় অধ্যায়ের নামটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এইটি তোমাদেরকে স্মরণ করায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্র্যাকটিক্যালে তোমাদের ভাইভাতে এটা জিজ্ঞেস করতে পারে, অধ্যায়ের নাম জিজ্ঞেস করতে পারে। যদি জিজ্ঞেস করে বলো তো তোমার তৃতীয় অধ্যায়ের নামটি কি, তখন তুমি বলবে যে আমার বইয়ের বা আমার তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে তৃতীয় অধ্যায়ের নামটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই তৃতীয় অধ্যায়ের দুটি অংশ রয়েছে, একটি সংখ্যা পদ্ধতি, আরেকটি হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইসটি মূলত বিভিন্ন সার্কিট নিয়ে আলোচনা করা হয়। আজকে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন দেখব। গত ক্লাসের আগের ক্লাসে আমাদের বিভাগীয় প্রধান এবং তোমাদের সকলের প্রিয় মুকুল স্যার হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দেখিয়েছিলেন। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করা যায়, এবং এই প্রসঙ্গেও আমাদের কিছু টপিক আমাদের চলে আসবে, যেগুলো আশা করি তোমাদের কাজে লাগবে। আর আমি আগেই বলেছি আমার ক্লাসগুলি একটু লং হবে, কারণ আমি চেষ্টা করব তোমাদেরকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখায় দেওয়ার জন্য, প্লাস আমাদের এমসিকিউটাও যাতে কিছুটা কভার হয়। যদিও আমার এই টপিকে ফুল এমসিকিউ কভার করা সম্ভব নয়, তবুও আমার চেষ্টা থাকবে ইনশাল্লাহ কিছুটা, কয়েকটা বা কিছু এমসিকিউ তোমাদের সলিউশন করে দেওয়ার জন্য। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করি। আমাদের টপিক হচ্ছে আজকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। সবার শুরুতেই আমরা একটু ডিভাইস সম্পর্কে জানি। একটি শব্দ দেখতে পাচ্ছি আমরা, শব্দটির নাম হচ্ছে ডিভাইস। হোয়াট ইউ মিন বাই ডিভাইস? ডিভাইস কি? বিভিন্ন ইলেকট্রনিক কি ইকুইপমেন্ট। আমরা আমাদের ঘরে টেলিভিশন ব্যবহার করি, আমরা স্মার্টফোন ব্যবহার করি, আমরা ট্যাব ব্যবহার করি, ইভেন কি আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। all those are device, অর্থাৎ এই সকল কিছুই কি ডিভাইস। আর এই ডিভাইসগুলি গঠিত হয় কি দ্বারা? সার্কিট দ্বারা। আর মনে রাখবে, এই যে কোনো ডিভাইস, যে কোনো ধরনের ডিভাইস হোক না কেন পৃথিবীতে, সে শুধু একটি কাজই সম্পাদন করতে পারে, এই কাজটি হচ্ছে যোগের কাজ। আমি আবারও বলতেছি, ধরো তোমার একটি ক্যালকুলেটরে তুমি গুণ করতে পারো, ভাগ করতে পারো,
সাইন, কস, নানান ধরনের মান তুমি নির্ণয় করতে পারো। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ক্যালকুলেটর এর কাছে কি এই সকল প্রোগ্রামগুলো আছে? না, ক্যালকুলেটরের কাছে শুধুমাত্র যোগের একটি প্রোগ্রাম আছে, আর এই যোগের প্রোগ্রামের মাধ্যমে সে সকল ক্রিয়া সম্পাদন করতে পারে। যদি তোমাদেরকে কখনো কোনো প্রশ্ন করে কেউ কোনো ভাইবা বোর্ডে যে ইলেকট্রনিক ডিভাইস কোন কাজটি সম্পাদন করতে পারে, তাহলে তোমার উত্তর হবে শুধুমাত্র যোগের কাজ সম্পাদন করতে পারে। সে বিয়োগ করতে পারে না, গুণ করতে পারে না, ভাগ করতে পারে না। এখন তাহলে প্রশ্ন আসতেছে যে কিভাবে আমি গুণের কাজটি করতে পারি? এই গুণের কাজটিও আমার যোগের মাধ্যমে সম্ভব। ঠিক আছে, যেমন 3 ইন্টু 2 কত আসতেছে? 6। আবার 3কে যদি তুমি 2 বার যোগ করো তাহলেও কিন্তু কত আসতেছে? 6। তার মানে আমি এই যোগের মাধ্যমেই গুণের ফলটা পেতে পারি। ঠিক একইভাবে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতিতে শিখেছি যে এই যোগের মাধ্যমে 2 এর পরিপূরকের সাহায্যে আমরা কি বিয়োগ ফল বের করতে পারি। তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে যে পৃথিবীর যে কোনো ডিভাইস শুধুমাত্র যোগের কাজ সম্পাদন করতে পারে, আর এই যোগের কাজ সম্পাদন করার জন্য তার একটি সার্কিটের প্রয়োজন হয়। এই সার্কিটটির নাম হচ্ছে অ্যাডার সার্কিট। আচ্ছা, আমরা নিচের চিত্রটাতে কি দেখতে পারতেছি? দুটো হাত আর নিচে একটি সার্কিট। আসলে এখানে আমি প্রতীকী অর্থে একটি ল্যাপটপের সার্কিটকে বুঝিয়েছি। তুমি যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এটা তোমার স্মার্টফোন হোক, এটা তোমার ক্যালকুলেটর হোক, এটা তোমার মোবাইল ফোন হোক, ইভেন কি এটা তোমার বাসায় ব্যবহৃত টেলিভিশনটি হোক না কেন, যদি তুমি খোলো তাহলে এই ধরনের সার্কিট দেখতে পাবে। আর এই সার্কিটগুলো আমি একটু লেজার পয়েন্টার দিয়ে দেখাচ্ছি। এই সার্কিটগুলোর ভিতরে এই যে আমরা ইকুইপমেন্টগুলি দেখতে পারতেছি, এগুলি দ্বারাই বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রিত হয়, যাকে আমরা বলি কি গেট বা লজিক গেট। চলো শিক্ষার্থীরা আমরা পরবর্তী স্লাইডে যাই। সার্কিট, সার্কিটের ব্যাখ্যাটা একটু আগে দিয়ে দিয়েছি আমি, তবু আমি বলতেছি যে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসে এই ধরনের কি দেখতে পাই? সার্কিট। ওকে, এখন সার্কিটের প্রাণ শক্তি বা চালিকা শক্তি কি? সার্কিটের প্রাণ শক্তি বা চালিকা শক্তি হলো কি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। আমি বাজার থেকে একটি মোবাইল কিনে নিয়ে আসলাম, এই মোবাইলটা আমি চার্জ দিলাম না, মোবাইলটা কি অন হবে? না। আমি যখনই মোবাইলটাতে চার্জ দিব তখন এই মোবাইলটার সংরক্ষিত ব্যাটারিতে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ জমা হবে, স্টোরেজ হবে। আর আমরা সবাই জানি বিদ্যুতের ক্ষেত্রে দুটি ঘটনা আছে, একটি 0 আরেকটি কি 1। তাহলে আমি বলতে পারি এই বিদ্যুতের ক্ষেত্রে দুইটি ঘটনা, একটি 0 আরেকটি কি 1। 0 মানে হচ্ছে মিথ্যা, 1 মানে কি সত্য। যেমন একটি সুইচ দিয়ে তুমি লাইট জ্বালাচ্ছ, তুমি সুইচটা অন করলে লাইটটি জ্বললো, আবার সুইচটা অফ করলে লাইটটি নিভে গেল। তাহলে আমি যখন অন করতেছি তখন এটা হচ্ছে সত্য, আর যখন অফ করতেছি তখন মিথ্যা মানে 0। তার মানে আমি বলতে পারি যে এই 0 আর 1 হচ্ছে বিদ্যুতের মূল বিষয়, অর্থাৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি মানেই হচ্ছে 0 এবং 1। এর মাঝামাঝিও কোনো তার অবস্থান নেই বা এর বাইরেও তার কোনো অবস্থান নেই। তার মানে ইলেকট্রনিক ডিভাইসগুলোর সার্কিটগুলো যদি বিদ্যুতের দ্বারা পরিচালিত হয় তথা সার্কিটের প্রাণ শক্তি যদি হয় বিদ্যুৎ, তাহলে আমি বলতে পারি ইলেকট্রনিক সার্কিটে দুইটি ঘটনাই ঘটবে, একটি সত্য আরেকটি কি মিথ্যা। আর এই সত্যকে আমরা 1 দ্বারা প্রকাশ করি, মিথ্যাকে আমরা 0 দ্বারা প্রকাশ করি। আর এই 0 আর 1 কেই বলা হয় বাইনারি সিস্টেম। এর জন্যই আমরা বলে থাকি কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, ইভেন কি তোমার ক্যালকুলেটর হোক বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস হোক, সে শুধু কি বাইনারি চিনে। আসলে মূলত সে বাইনারি চিনে না, সে চিনে ইলেকট্রিসিটি কি তথা বিদ্যুৎ তথা বিদ্যুতের সেই দুটো ঘটনা, একটি হচ্ছে 0 আরেকটি কি 1। প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। বিদ্যুৎ এবং লজিক আমি একটু পরে তোমাদের হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন দেখাবো। আমি আগেই বলে নিয়েছি শুরুতে যে আমার ক্লাসটা একটু বড় হবে,
কারণ আমি চেষ্টা করব যে তোমাদের এমসিকিউ সহ বাকিগুলি একটু কভার করে দেওয়ার জন্য, এবং আশা করি যে এখানে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদের একটু কি ক্লিয়ার হবে। ওকে, বিদ্যুৎ এবং লজিক। আমরা বাম দিকে একটা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে কিছু লাইট রয়েছে, লাইটগুলো একবার জ্বলছে একবার কি নিভছে, অর্থাৎ লাইটগুলোতে একবার বিদ্যুৎ আসতেছে আরেকবার কি চলে যাচ্ছে। তার মানে লাইটগুলো যখন জ্বলছে তখন 1, আর যখন জ্বলছে না তখন কি 0। তার মানে আমি বলতে পারি বিদ্যুতের দুটো ঘটনা, একটি হচ্ছে 0, একটি 1। দ্যাটস কল লজিক। এখন আমরা প্রশ্ন আসতে পারে আমাদের সামনে যে লজিকের সাথে 0 আর 1 এর সম্পর্ক কি? লজিক মানে হচ্ছে যুক্তি। লজিক মানে কি? যুক্তি। ওকে, যুক্তির ক্ষেত্রে পৃথিবীতে দুটো বিষয় আসতে পারে। যেমন আমি যদি বলি তুমি কি খেয়েছ, তোমার উত্তর হবে কি জি স্যার আমি খেয়েছি, অথবা না স্যার আমি এখনো খাইনি। তুমি কি মাঝামাঝি উত্তর দিতে পারবে, স্যার আমি খেয়েছি খাইনি? একজন স্টুডেন্ট ক্লাসে ঢুকলো, ঠিক ক্লাসে ঢোকার যে গেটটি, এই গেটটির ভিতরে এক পা আর বাইরে এক পা, সে কি বলতে পারবে যে স্যার আমি ক্লাসে ঢুকেছি না মাঝামাঝি অবস্থানে আছে? না। লজিক্যালি তার যদি সম্পূর্ণ বডিটা ভিতরে যায় তাহলে সে 1, অর্থাৎ সে প্রবেশ করেছে, অথবা তার বডির কোনো একটি অংশ যেমন একটি পা ভিতরে আছে তার মানেও সে ভিতরে প্রবেশ করেছে, মানে 1। দ্যাটস কল লজিক। অর্থাৎ লজিকের ক্ষেত্রে আমরা বলতে পারি দুটো ঘটনা, একটি সত্য একটি কি মিথ্যা। সত্য হলো 1 আর মিথ্যা হলো কি 0। তার মানে ওই আগের স্লাইডের কথাটি যে বিদ্যুতের ক্ষেত্রে দুইটি ঘটনা, একটি 0 একটি কি 1। 0 মানে বিদ্যুতের অনুপস্থিতি আর 1 মানে কি বিদ্যুতের উপস্থিতি। আর এই 0 আর 1ই হলো লজিক। আমরা জানি লজিক মানে হলো যুক্তি, আর পৃথিবীর সকল লজিকের ক্ষেত্রে দুইটি বিষয় কি হয় প্রতিফলিত হয়, সত্য বা মিথ্যা। অর্থাৎ যুক্তিটি হয় সত্য হবে, নাহলে কি হবে মিথ্যা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 0 আর 1 কে আমরা ইলেকট্রিসিটির ভোল্ট দ্বারা পরিমাপ করতে পারি। যেমন 0 মানে হচ্ছে 0 থেকে, একটু খেয়াল করো তোমরা ডান দিকে, 0 থেকে 0.8 ভোল্ট। আমার কাছে একটি ইলেকট্রিসিটির তার আছে, এখানে বিদ্যুৎ নাই, তার মানে এখানে কিছু হলেও পোলারিটি বা কিছু ভোল্টেজ থাকতে পারে। এই ভোল্টেজের সর্বোচ্চ মানটা হবে 0.8। তার মানে এটার এই ক্ষেত্রে আমি বিদ্যুতের উপস্থিতি কত 0, অর্থাৎ বিদ্যুতের অনুপস্থিতি বিদ্যমান। ঠিক একইভাবে 0 দ্বারা বুঝাবে 0 থেকে 0.8 ভোল্ট, আর 1 দ্বারা বুঝাবে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। 1 দ্বারা কি বুঝাবে 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। এখন গত বছর বা এর আগের বছর একটা এমসিকিউ আসছিল যে অসংজ্ঞায়িত ভোল্টেজ কোনটি, সার্কিটের অসংজ্ঞায়িত ভোল্টেজ। আমরা এখানে অসংজ্ঞায়িত ভোল্টেজ আমরা বলতে পারি 0.9 থেকে 1.9 পর্যন্ত। 0.9 থেকে কি 1.9, কারণ 1.9 এর পর সাধারণত 2ই চলে যায়, আর 2 হলে তা 1 হবে। আর 0.8 আমরা বলতে পারবো না, 0.8 মানে হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে 0.9 থেকে কি 1.9 পর্যন্ত হচ্ছে কি অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড। ওকে, এই হলো আমার বিদ্যুৎ এবং লজিকের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তা আমরা একটু আগে এগুলি দেখেছি। আসলে মূলত আমরা যে সার্কিটগুলি পড়ি, লজিক গেটগুলি পড়ি, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার গেটগুলো দেখতে কেমন, তার কয়টা হাত আছে, তার কয়টা পা আছে? আসলে গেটগুলোর ওরকম হাত পা নেই। গেটগুলোর মূল চালিকা শক্তি হচ্ছে কি বিদ্যুৎ। গেটগুলো দেখতে এই ধরনের আইসির মতো। এই আইসি গুলো গেটও বলা যায়, আবার ওয়ান কাইন্ড অফ কি সার্কিটও বলা যায়। এবং এই যে দেখতে পারতেছো এই যে আইসি গুলো ইন্টিগ্রেটেড সার্কিট, এই সার্কিট গুলো ভিতরে এইরকম কি গেট দ্বারা বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। আর বিদ্যুৎ মানে হচ্ছে লজিক, এর জন্য এটার নাম হচ্ছে কি লজিক গেট। প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা তিন চলকের এক্সর গেটটা সবার শুরুতে একটু দেখে নেব আজকে। আমরা সবাই দুই চলকের এক্সর গেট সম্পর্কে জানি, কিন্তু তিন চলকেরও এক্সর গেট হয়। যেমন আমি এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার সেই তিন চলকের এক্সর গেট। আসলে দেখে আমরা কিছুই বুঝতে পারতেছি না যে কিভাবে আসলো। এই সরলটি আমার দেখানো উদ্দেশ্য হচ্ছে আমার যখন হাফ হেডার দিয়ে ফুল হেডার পড়তে যাব আমি, অর্থাৎ আজকের যে আমাদের টপিক এই হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন, এই হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই সমীকরণটি আমাদের এই সমীকরণ সরলীকরণটা আমার কি প্রয়োজন হবে। আর এটাই তিন চলকের এক্সর গেট। তার মানে আমি বলতে পারবো যে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করার সময় আমার তিন চলকের কি প্রয়োজন হয়, এক্সর গেট প্রয়োজন হয়। অর্থাৎ দুই চলকের এক্সর গেটটা কি, দুই চলকের এক্সর গেটটা হচ্ছে এইরকম যে এ আর বি দিলে এ এক্সক্লুসিভ বি, এটা একটা যৌগিক কে, তাহলে এ বার বি প্লাস এ বি বার আমরা জানি, আর এটা হচ্ছে তার সত্যক সারণী। ঠিক আছে, ঠিক একই ভাবে তিন চলকের এক্সর গেট হচ্ছে তাহলে কি এ বি সি, তাহলে এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ কি সি। ওকে, আমরা একটু আগের স্লাইডে যাই। দুই চলকের এক্সর গেটটা আমরা সবাই জানি, এটার মানগুলো আমরা আগে একটু দেখে নিই, তাহলে আমি তিন চলকের এক্সর গেটটা পাবো। আমার উদ্দেশ্য হচ্ছে যে হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন করার সময় আমার তিন চলকের এক্সর গেট চলে আসবে। গত বছর না, তোমার 2016 কি 17 শিক্ষাবর্ষে একটা বোর্ড কোশ্চেন আসছিল যে তিন চলকের এক্সর গেট যোগের গেটকে, দুটি যোগের গেটকে যোগ করার সার্কিটকে সমর্থন করে, যোগ করার সার্কিটকে সমর্থন করে। তিন চলকের এক্সর গেট দুটি যোগ করার সার্কিটকে সমর্থন করে। তো যোগ করার সার্কিট হচ্ছে কি অ্যাডার, তাহলে দুটি মানে দুটি হাফ অ্যাডার। আর তিন চলকের এক্সর গেট, এটা কিন্তু তিন চলকের এক্সর গেটটা এখন নতুন আমাদের সিলেবাসে ইনক্লুড হয়েছে, আগে এটা ছিল না, রিসেন্টলি আসছে। এর জন্য আমার তিন চলকের এক্সর গেটটা পড়া। আর তিন চলকের এক্সর গেটটা আমার বুঝতে গেলে অবশ্যই আমার দুই চলকের এক্সর গেটটা আগে বুঝে আসতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই দেখতে পেলাম এটা দুই চলকের এক্সর গেট। অর্থাৎ যদি ইনপুট গুলো 0 আর 0 হয় তাহলে আউটপুট কি 0, ইনপুট গুলো যদি 1 আর 1 হয় তাহলে আউটপুট কি 0। আবার ভিন্ন ইনপুটের প্রেক্ষিতে আউটপুট কি 1। অর্থাৎ এটা আমি যদি এক বাক্যে একটু সরল করে বলি যে ইনপুট গুলো যদি একই হয়, একই বলতে সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুট 0, আর সবগুলো 1 হলেও আউটপুট কি 0। আর ভিন্ন ইনপুট অর্থাৎ 0 1 অথবা 1 0 এর ক্ষেত্রে আউটপুট কি হবে 1 হবে। এটা হচ্ছে দুই চলকের এক্সর গেট। ঠিক আছে, চলো আমরা তিন চলকের এক্সর গেট দেখি এখন। এটা হচ্ছে আমার দুই চলকের এক্সর গেটের কি বলে সত্যক সারণী, আমি এটা রেখেছি। এখন তিন চলকের এক্সর গেটটা আমি দেখব। তিন চলকের ক্ষেত্রে এবিসি, তাহলে ইনপুট দেই 0 1 0 1 0 দুইবার 1 দুইবার 1 0 দুইবার 1 1 দুইবার। এটা অনেকেই জানো, এটা আমি অনেক পড়িয়েছি ক্লাসে, অনেকবার বলেছি যে এটা মুখস্থ করার দরকার নেই, এটা একটা বাইনারির গঠন। ইনশাআল্লাহ তোমাদের নেক্সট ক্লাসগুলি রিভিশন যখন আসবে তখন এটা আমি আবার পড়িয়ে দেব। তো এখন আসো এই তিন চলকের ইনপুটের প্রেক্ষিতে আমি এ এক্সক্লুসিভ বিটা বের করি। তাহলে 0 আর 0 এর ক্ষেত্রে কি হবে, 0 আর 0 হলে আউটপুট কি দুই চলকের ক্ষেত্রে 0। তাহলে যেহেতু এখানে এ এক্সক্লুসিভ বি বের করতেছি তাহলে 0 আর 0 কি হবে, অবভিয়াসলি এই জায়গায় 0 হবে। আবার এখানে 0 আর 0 তার মানে এখানে 0 হবে। 0 আর 1 তার মানে কি হবে 1 হবে। দেখো 0 আর 1 কি হয়েছে 1 হয়েছে দুই চলকের ক্ষেত্রে। আমি কিন্তু এখানে দুই চলক নিয়েছি, জাস্ট এ এক্সক্লুসিভ বি। আবার 0 আর 1 কি হবে 1, আবার 1 আর 0 1, আবার 1 আর 0 1, আবার 1 আর 1 0। কেন, দুই চলকের ক্ষেত্রে আমরা জানি 1 আর 1 কি 0, আবার 1 আর 1 কি 0। এখন এই এ এক্সক্লুসিভ বি এইটার সাথে এক্সক্লুসিভ হবে কার মান, সি এর মান। তার মানে এই দুইটার সাথে আমি করব, তাহলে 0 আর 0 কি হবে 0 আর 0 হচ্ছে 0। 1 আর 0 কি হবে 1, কারণ 1 আর 0 হলে কি হয় 1 হয়, কারণ এ এক্সক্লুসিভ বি এর সাথে এক্সক্লুসিভ করছি সি। 0 আর 1 কি হবে 1, 1 আর 1 কি হবে 0, কারণ 1 আর 1 এর ক্ষেত্রে আমরা জানি 0, 0 আর 1 এর ক্ষেত্রে কি হবে 1, 1 আর 1 এর ক্ষেত্রে আবার 1 আর 1 আসছে তার মানে কি হবে 0, আবার 0 আর 0 এর ক্ষেত্রে কি হবে 0, কারণ 0 আর 0 কি হয়েছে 0 হয়েছে। আবার 1 আর 0 এর ক্ষেত্রে কি হবে বলো তো
ওয়ান হবে। এই ওয়ান আর জিরো কি ওয়ান। এই হলো আমার তিন চলকের কি এক্সর গেট। সরি প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে এই তিন চলকের এক্সর গেট যখন আমি পড়িয়ে মানে যখন তোমাদের প্রথম পরিচয় করিয়ে দিলাম, তখন কিন্তু একটি সরলীকরণ দেখেছিলাম। এই সরলীকরণটিতে আমি এখন যাব না, আমি জাস্ট তিন চলকের এক্সর গেটটা তোমার ধারণা দিচ্ছি। এই সরলীকরণটা আমি হাফ হেডার দিয়ে যখন ফুল হেডার বাস্তবায়ন করব, আলটিমেটলি আমার চলে আসবে। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলব। এইখানেও একটা প্রশ্ন আসবে। আমরা জানি গত ক্লাসে স্যার আমাদেরকে পড়িয়েছিলেন যে অ্যাডার সার্কিট দুই ধরনের হয়। একটি হচ্ছে হাফ অ্যাডার, যাকে আমরা বলি অর্ধযোগের বর্তনী, আরেকটি হচ্ছে ফুল অ্যাডার তথা পূর্ণযোগের বর্তনী। হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট দুটো, আউটপুট দুটো, আর ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট তিনটা কিন্তু আউটপুট হচ্ছে কি দুইটা। অর্থাৎ এনি কাইন্ড অফ অ্যাডার সার্কিট তার আউটপুট দুটো, একটি সাম আরেকটি কি ক্যারি। এখন আমার মনে প্রশ্ন আসতে পারে তোমাদের মতো, স্যার চারটি ইনপুটের কি অ্যাডার সার্কিট কেন হয় না? 2017 সালের যশোর বোর্ডে একটা প্রশ্ন ছিল, ফুল অ্যাডার লজিক সার্কিট শুধুমাত্র তিনটি ইনপুটের প্রেক্ষিতেই সম্ভব। তিন ইনপুটের প্রেক্ষিতে তিনটি ইনপুটের অধিক ইনপুটের ক্ষেত্রে অ্যাডার সার্কিট সম্ভব নয়। এই ধরনের একটা প্রশ্ন আসছিল। আমি কিন্তু প্রশ্নটা হুবহু তোমাদেরকে বললাম না, আমি জাস্ট প্রশ্নের সারমর্মটা তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা প্রশ্নটা পড়বে, তাহলে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবে। অর্থাৎ অ্যাডার সার্কিটের ক্ষেত্রে সর্বোচ্চ ইনপুট তিনটি হয়, চারটি কেন হয় না? এইটা বিষয়টি জানার জন্য আমার এই যোগ করার ক্ষেত্রে যে কার্যাবলী আমরা যে এখানে হেডিংটা দেখতেছি, এই হেডিংটা আমার কাজে লাগবে, অর্থাৎ এই টপিকটা আমার কাজে লাগবে। অর্থাৎ আমি যদি এক বাক্যে বলি যে যোগের সার্কিট সর্বোচ্চ তিনটি ইনপুটের প্রেক্ষিতে হয় বা এর তিনটি ইনপুটের অধিক হয় না, এটার ব্যাখ্যাটা এখন আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের কাছে। দেখো, আমি আগে ধরে নিই দুটো সংখ্যা, একটি 59 আরেকটি 27। এই দুটো সংখ্যা আমি যোগ করব, তাহলে 59 আরেকটি কি 27। তো যোগের ক্ষেত্রে আমরা কি সাধারণত জানি যে আমরা ডান দিক থেকে করি। 9 আর 7 যোগ করলাম, 9 আর 7 হচ্ছে 16, 16 6 হাত হয়েছে কত 1। এই জিনিসটাই আমার বোঝার ব্যাপার। আমি যে যোগ করতেছি 9 আর 7, এই 9 আর 7 হচ্ছে দুটো বিট। বিট মানে হচ্ছে অঙ্ক। এটা আমি দশমিক পদ্ধতিতে করতেছি। বাইনারি পদ্ধতি কম্পিউটার করে বাইনারি পদ্ধতিতে যোগ, আমরা একটু পরে আসবো। আসো দেখি, 5 আর 1 কত 6, 6 আর 2 কত 8। এই হয়ে গেল আমার কত যোগফল 86। কিন্তু এইখানে আমাদের একটু গভীর চিন্তা করার বিষয় আছে। যেমন 9 আর 7 আমি যোগ করেছি, 9 আর 7 কত আসছে 16। আমি কি 16 বসিয়েছি? না, আমি এখানে আমরা সাধারণত ছোটবেলা থেকে যে নিয়ম শিখে আসছি যে 9 আর 7 যোগ করলে হয় কি, 9 আর 7 যোগ করলাম 6 আর হাতে 1, এই হাতে 1টাকে আমরা বলি কি ক্যারি, আর এই 6টা হচ্ছে সাম। তার মানে যোগের ক্ষেত্রে দুটো আউটপুট, একটি হচ্ছে সাম আরেকটি কি ক্যারি। একটি সাম আরেকটি কি ক্যারি। সাম সবসময় ডান দিকেরটা হয় আর ক্যারি সবসময় বাম দিকেরটা হয়। সাম সবসময় কি ডান দিকেরটা হয় আর ক্যারি সবসময় কি বাম দিকেরটা হয়। ঠিক আছে, চলো তাহলে বলা যায় যে দুইটি ফলাফল বা আউটপুট পাওয়া যায় যোগের ক্ষেত্রে, একটি সাম আরেকটি কি ক্যারি। একটি সাম আরেকটি কি ক্যারি। চলো আমরা এই কম্পিউটারকে যদি আমি সাধারণত 59 বা 27 যোগ করতে দিই, সে তো আর 59 আর 27 যোগ করবে না, সে 59 আর 27 এর বাইনারিকে যোগ করবে। আসো আমরা এই পদ্ধতিটা দেখব, অর্থাৎ বাইনারি যোগ করার ক্ষেত্রে আমরা কার্যাবলী দেখব। এটা নিয়ম নয় প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলতেছি, বাইনারি যোগ করার ক্ষেত্রে আমি যে বিষয়টা এখন উপস্থাপন করতেছি, এইটা বাইনারি যোগের নিয়ম নয়, এটা হচ্ছে বাইনারি যোগ করার কার্যাবলী, যেটা আমার অ্যাডার সার্কিট বোঝার ক্ষেত্রে কাজে লাগবে। চলো আমি ধরে নেই এ ও বি দুটি চলক, তাহলে এর মান 0, বি এর মান 0 হতে পারে, রাইট?
তাহলে 0 আর 0 যোগ করলাম, কি বেরোলো? 0। তাহলে আমি বলেছি যোগের দুইটা আউটপুট, একটা সাম একটা কি ক্যারি। তাহলে সামও 0, ক্যারিও কি 0। ঠিক একই ভাবে আমি বলতে পারি a এর মান 1, b এর মান 0 হতে পারে। সেই ক্ষেত্রে 0 আর 1 যোগ করলে কি 1। তাহলে সাম 1, ক্যারি কত? 0। ঠিক একই ভাবে আবার a এর মান 0, b এর মান হতে পারে। তার মানে কি 0 আর 1 যোগ করলে কি 1। তাহলে সাম 1, ক্যারি কত? 0। এখন আসো a এর মানও 1, b এর মানও 1। তো 1 1 যোগ করলে 2, 2 এর বাইনারি কত হবে? 1 0। কারণ 1 1 যোগ করলে 2, বাইনারিতে তো আর 2 নাই, বাইনারিতে কি 2 এর বাইনারি হিসাব করতে হবে। 2 এর বাইনারি কত? 1 0। তার 2 এর বাইনারি 1 0 মানে কি 0 হচ্ছে সাম আর 1 হচ্ছে কি ক্যারি। তার মানে আমি বলতে পারি দুটি চলক a আর b এর মধ্যে 4 ধরনের যোগ হতে পারে। কয় ধরনের? 4 ধরনের। এখন আসো যদি তিনটি চলক হয় তাহলে কয়টি যোগ হবে? a b c হবে কি তিনটি চলকের ক্ষেত্রে a b c এই তিনটির সর্বোচ্চ মান হতে পারে 1 1 1। আর যোগ হতে পারে এখানে a আর b দুটি চলক ছিল বিদায় এখানে 2 টু দি পাওয়ার n অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 মানে কত? 4, 4 ধরনের। আর তিনটি চলক a b c হলে কয় ধরনের যোগ হবে? 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 ধরনের যোগ হবে। কিন্তু 8 ধরনের যোগ হোক, আমার বিষয় হচ্ছে সর্বোচ্চ কয়টি আমি যোগ করতে পারবো। a এর মান সর্বোচ্চ হবে 1, b এর মান সর্বোচ্চ হবে 1, c এর মান সর্বোচ্চ হবে কি 1। তাহলে তিনটা 1 যোগ করলে 3, 3 এর বাইনারি কত? 1 1। তাহলে সামও 1, ক্যারিও কি 1। এখন প্রিয় শিক্ষার্থীরা লুক এট মাই হ্যান্ড। আমি ধরে নেই এটা আমার একটা সার্কিট। গতদিন স্যার যেটা দেখিয়েছে অ্যাডার সার্কিট, এটা হাফ অ্যাডারও হতে পারে, এটা ফুল অ্যাডারও হতে পারে। এটার দুইটা আউটপুট, একটা সাম একটা ক্যারি। আমি যখন দুইটি চলক যোগ করব, খেয়াল করো a এর মানও 1, b এর মানও 1, তাহলে 1 1 যোগ করলাম কত? 1 0। তাহলে সাম 0, এই সাম দিয়ে 0 বের হয়ে গেল, আর এই সামের তার দিয়ে 0 বের হয়ে গেল, আর এই ক্যারির তার দিয়ে কি 1 বের হয়ে গেল। যখন আমি তিনটা 1 যোগ করতেছি, ডান দিকে একটু খেয়াল করো, তিনটা 1 যখন যোগ করতেছি তখন কি 1 1 1 অর্থাৎ 1 1 1 যোগ করলে 1 1, 3, 3 এর বাইনারি হচ্ছে 1 1। তাহলে সাম দিক দিয়ে 1 বের হয়ে গেল, ক্যারি দিক দিয়েও কি 1 বের হয়ে গেল। এখন আসো যখন আমি 3 এর অধিক চলক 4টি যোগ করব a b c d, তাহলে 4 এর বাইনারি কত হবে? 1 0 0 1 0 0। অর্থাৎ সাম, এখানে সাম কত? সাম হচ্ছে 0, আর ক্যারি কি 1 0 সম্ভব? এই একই তার দিয়ে কি 1 আর 0 একই সময়ে প্রবাহিত হতে পারে না। এর জন্য আমরা বলতে পারি যে 3 এর অধিক চলক যোগ করা যায় না। অর্থাৎ আমি বলতে পারি যে অ্যাডার সার্কিট সর্বোচ্চ 3টি বিটের হতে পারে। আমি আবারও বলতেছি অ্যাডারের আউটপুট দুটি, যোগের আউটপুট দুটি, একটি সাম একটি কি ক্যারি। যখন আমি তিনটি চলক যোগ করব এবিসি সর্বোচ্চ মান যখন হবে আমার 1 1 1, তখন আমার আউটপুট হচ্ছে 1 1। তাহলে এই তার দিয়ে 1 বের হয়ে গেল, আর এই তার দিয়ে কি 1 বের হয়ে গেল। ফাইন। যখন আমি 3 এর অধিক চলক 4টি চলক যোগ করব তখন যোগ হবে 4টি 1। 4টি 1 যোগ হোক আর 5টি 1 যোগ হোক, আউটপুট তো আমার দুইটাই, একটা সাম আর একটা কি ক্যারি। তার কিন্তু আমার দুটোই আউটপুটের তার, একটি কি সাম আর একটি কি ক্যারি। তাহলে 4টি 1 যোগ করলে আউটপুট হচ্ছে কি, একটু খেয়াল করো এই সাইডে লেজার পয়েন্টারটা 1 0 0। তার মানে এই তার দিয়ে যদি আমি 0 বিবেচনা করি চলে গেল, আর এই তার দিয়ে একই সময়ে 0 আর 1 যাওয়া কি সম্ভব না। এই কারণে তিনটি চলকের অধিক কোনো বাইনারি বিট কোন সার্কিট যোগ করতে পারে না। অর্থাৎ অ্যাডার সার্কিট সর্বোচ্চ 3 বিটের হয়ে থাকে আর সর্বনিম্ন 2 বিটের হয়ে থাকে। সর্বনিম্ন 2 বিট, 2 বিট মানে এক চলক, সরি 2 চলক এ আর বি। 3 বিট মানে হচ্ছে এ বি সি বা সিআই যেটা আমি বলি। আর যদি একটি চলক ধরি তাহলে এ তো একটি চলক, একটি দিয়ে কি কখনো যোগ হয়? যোগ হওয়ার জন্য কমপক্ষে কয়টি বিট লাগবে? 2টি বিট লাগবে, 2টি অঙ্ক লাগবে। ঠিক আছে? তাহলে আমরা এটা স্পষ্টতই বলতে পারি যে যদি আমার কখনো প্রশ্ন আসে যে বাইনারি যোগের ক্ষেত্রে অ্যাডার সার্কিট সর্বোচ্চ 3টি ইনপুটের হয় কেন, ব্যাখ্যা করো। আমি যে স্ক্রিনে যে প্রেজেন্টেশনটি দেখিয়েছি তোমরা ঠিক একইভাবে প্রেজেন্টেশনটি দেখাতে পারো, এবং আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তোমরা খাতায় সৃজনশীল পদ্ধতিতে লিখতে পারো। ঠিক আছে?
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলা যায় যে বাইনারি যোগের সার্কিটে সর্বোচ্চ 3টি বিট এবং সর্বনিম্ন 2টি বিট যোগ করতে পারে বাইনারি যোগের সার্কিট। ঠিক আছে, আর বাইনারি যোগের সার্কিট হচ্ছে কি অ্যাডার সার্কিট। 3টি বিট হলে ফুল অ্যাডার আর 2টি বিট হলে কি হাফ অ্যাডার। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাডার সার্কিট কি এটা গতদিন স্যার ব্যাখ্যা করেছে, আমি আর ব্যাখ্যাতে গেলাম না, আমি শুধু দেখালাম দুই ধরনের সার্কিট রয়েছে, একটি হাফ অ্যাডার আরেকটি কি ফুল অ্যাডার। হাফ অ্যাডারকে আমরা বলতে পারি অর্ধযোগের বর্তনী, যা বাইনারি সর্বোচ্চ 2টি বিট যোগ করতে পারে, আর ফুল অ্যাডার হচ্ছে পূর্ণযোগের বর্তনী, যা বাইনারি কি 3টি বিটকে যোগ করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা হাফ অ্যাডার লজিক সার্কিটটি দেখি। যদিও স্যার গতদিন দেখিয়েছে, কিন্তু আমি আবার আজকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করার জন্য আমি জাস্ট একটু এটাকে কি বলে রিভাইজ দেওয়া। আমরা জানি যে দুইটি হাফ অ্যাডার 2টি বিট যোগ করতে পারে। এ আর বি যদি হয় তাহলে তার অবস্থান হবে কয়টা? 4টা। 0 আর 0, 0 এর সাথে 1, 1 এর সাথে 0 আর 1 এর সাথে 1 যোগ হবে। তাহলে কি 0 আর 0, আমি বলতে পারি যে 0 আর 0 যোগ করলে কি হবে? সাম ও 0 ক্যারি ও 0। 0 আর 1 যোগ করলে সাম 1 ক্যারি 0। 1 আর 0 যোগ করলে সাম 1 ক্যারি 0। 1 আর 1 যোগ করলে সাম 0 ক্যারি 1। এটা আমরা গতদিন শিখেছি এবং আমরা এটা একটা ব্লক ডায়াগ্রামকে আমি বলতে পারি যে একটি ব্লক আকারে আমি বুঝিয়েছি। মনে রাখবে, তোমরা আরো সার্কিটের ব্লক ডায়াগ্রাম শিখবে, যেমন এনকোডার আছে, ডিকোডার আছে। যে কোনো সার্কিটেরই ব্লক ডায়াগ্রাম হোক না কেন, তার বাম দিকে সবসময় ইনপুট থাকবে আর ডান দিকে আউটপুট। এখানে ইনপুট দুটি, একটি এ এবং বি, এবং আউটপুট হচ্ছে দুটি, একটি সাম একটি কি ক্যারি, এস এবং কি সি। প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করো, এস এবং কি সি, অর্থাৎ যে কোনো ধরনের যোগ হোক তার আউটপুট দুটো, একটা সাম একটি কি ক্যারি। আর এখান থেকে আমরা গতদিন স্যার আমাদেরকে নির্ণয় করে দেখেছে এস ইকুয়াল টু এ বার বি প্লাস এ বি বার। তবু আমি বলতেছি তোমাদেরকে কিভাবে আসলো সাম। 0 এস এর আউটপুট কোনগুলো? এইগুলো। 0 মানে আউটপুট নাই, 1 মানে আছে। 1 মানে আছে, এই 1 যখন আছে তখন এর মান 0, 0 মানে এতে কোনো বিদ্যুৎ নাই। আর 0 যদি না হয় তাহলে বিদ্যুৎ না থাকলে ওটাকে আমি বলবো বিপরীত অবস্থা, অর্থাৎ এ বার, তার মানে এ বার। আর কি 1 মানে বিদ্যুৎ আছে কি বরাবর? বি। এর জন্য যদি 1 হয় তাহলে যে চলকটা আছে এটা আমরা লিখে ফেললাম বি। এটা কেন এ বার বি হয় আর 0 হলে কেন বার হয় আর 1 হলে যা আছে তাই হয়, ওই চলকই হয়, এটার ব্যাখ্যাটা তোমরা নিশ্চয়ই জানো। আর ইনশাআল্লাহ আমরা যখন রিভিশনে যাব এটা আমরা জানবো। ওকে, 1 সাম আউটপুট 1, তার মানে কি এ বরাবর আছে 0 মানে এবার, বি বরাবর 1 মানে কি বি। এখন এটার ব্যাখ্যাটা দিয়েই ফেলি, অনেকের কনফিউশন হচ্ছে যে 0 হলে স্যার এবার কেন হইল, রাইট? একটু খেয়াল করো, লুক এট মাই হ্যান্ড। এটা একটা সার্কিট, এটা দুইটা ইনপুট, এখানে কয়টা আউটপুট আছে এটা আমার জানার বিষয় না। একটু খেয়াল করো, এটা একটা ফ্যানের সার্কিট, এটা কি একটা ফ্যানের সার্কিট, ফ্যানের দুটো প্লাগ। আমি কি করলাম, একটা প্লাগ ভেঙে ওই পয়েন্টে ঢুকাইলাম, ফ্যান কি ঘুরবে? না। বা আমি এই প্লাগটা এই অপশনটা ভেঙে, এই ইনপুটটা ভেঙে আমি একটা ঢুকালাম, ঘুরবে? না। তার মানে ইনপুটে দুইটাতেই বিদ্যুৎ লাগবে। তো দুইটা ইনপুট, একটা এ আর একটা বি, দুইটাতেই যদি বিদ্যুৎ লাগে তাহলেই সার্কিটটা কাজ করবে। আর সার্কিট কাজ করবে মানে আউটপুট পাবো, রাইট? তার মানে দুইটাতে বিদ্যুৎ দিলেই ফ্যানটা ঘুরবে মানে সার্কিট কাজ করবে। তার মানে দুইটার মানই হতে হবে 1। তার মানে সার্কিটের আউটপুট প্রাপ্তির জন্য ইনপুট গুলোতে অবশ্যই বিদ্যুৎ দিতে হবে। তাহলে ইনপুট এ ও এর মান হবে 1, বি এর মান হবে কি 1। তার মানে এখানে যদি এর মান 1 হয় তাহলে 0 হলে হবে এ বার, আর এখানে যদি বি এর মান 1 হয় তাহলে 0 হলে হবে কি বি বার। ঠিক একই ভাবে এই জায়গাটায় 0 আছে বিদায় কি হয়েছে এবার, আর 1 আছে বিদায় কি হয়েছে বি। আর যেহেতু এই দুটো পাশাপাশি আছে এর জন্য এবার বি। আবার নিচে আরেকটি আছে, সামের আউটপুট কয়টা? দুইটা, এর জন্য আমি কি দিয়েছি প্লাস। এর জন্য আমি তোমাদেরকে বলি একটা শর্টকাট মেথড, যে পাশাপাশি হবে গুণ। যেমন এবার বি কিন্তু গুণ অবস্থায় আছে, আর নিচে নিচে কি যোগ, কারণ সামের আউটপুট এই দুটো মিলে হয়েছে, এর জন্য কি যোগ হয়েছে। তার মানে আবার প্লাস, এই সামের আউটপুট এখানে 1, 0 কিন্তু নিব না, 0 মানে আউটপুট নাই, 1। তার মানে কি এইখানে এই 1 এই বরাবর আছে, 1 মানে কি এ, আর 0 মানে কি বি বার, এর জন্য আছে এ বি বার। যেহেতু পাশাপাশি এর জন্য এ বি বার গুণ অবস্থায় রয়েছে। 0 মানে আউটপুট নাই, আর নিব না। এখানে সামের আউটপুট কয়টা? দুইটা। ঠিক একই ভাবে
আমরা বলতে পারি এ বার বি প্লাস এবি বারটা কি এক্সঅর গেট। ফাইন, এখন আসো ক্যারি। 0 মানে আউটপুট নাই, 0 মানে নাই, 0 মানে নাই, 1 মানে কি আছে। এখানে 1 যখন আছে তাহলে 1 1, তার মানে কি দুটোই কি এবি। তার মানে এই সার্কিটের দুটো আউটপুট, একটা এ একটা বি। এ মানে কি এক্সঅর গেট, এ এক্সক্লুসিভ বি, আর সি মানে কি এবি মানে এন্ড গেট। এ হচ্ছে আমার কি হাফ এডার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে আমরা মৌলিক গেট দ্বারাও হাফ এডার লজিক সার্কিটকে কি বাস্তবায়ন করতে পারি, এটা গত ক্লাসে স্যার দেখিয়েছে। তোমরা প্রিভিয়াসলি স্যারের ক্লাসের ভিডিওটা দেওয়া আছে, তোমরা এটা আবার দেখে নিতে পারো। ঠিক আছে, আমি আর হাফ এডারে গেলাম না। ফুল এডারের ক্ষেত্রেও একই, এখানে ফুল এডারের ক্ষেত্রে এক্স ওয়াই জেড ব্যবহার করেছে, আর আউটপুট কিন্তু দুটোই। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, হাফ এডার হোক আর ফুল এডার হোক, তার আউটপুট কিন্তু দুটো, সামের আউটপুট দুটো, যোগের আউটপুট, একটা সাম একটা কি ক্যারি। তো ফুল এডারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি ইনপুট তিনটা, এখানে সাম পেলাম, আমরা ক্যারি পেলাম। এটা গতদিন স্যার লজিক সার্কিট একে দেখিয়েছে, আজকে আমি এইটাতে আর গেলাম না, এটা রিভিশনে ইনশাআল্লাহ আমি আবার দেখাবো তোমাদেরকে। এখানে গেলাম না এই কারণে যে এটা গেলে ক্লাসটা আরো বড় হবে। ইনশাআল্লাহ তোমরা এটা করেছো, আর যারা এই ক্লাসটা পাওনি বা বোঝার আছে, তোমরা পিছনে স্যারের ওই লেকচারটা আবার দেখে নিতে পারো। তাহলে এই গেল আমার হাফ এডার আর কি ফুল এডার। আমার ফুল এডার দেখানোর একটা উদ্দেশ্য আছে। ফুল এডার দেখানোর উদ্দেশ্য হচ্ছে ফুল এডারে কয়টা ইনপুট ব্যবহৃত হয়েছে, তিনটা। ফুল এডারে কয়টা ইনপুট ব্যবহৃত হয়েছে, তিনটা। আর হাফ এডারে কয়টা, দুইটা। এই দুইটা জিনিস কিন্তু আমার লাগবে। ওকে ফাইন, এখন চলো আজকে আমরা আমাদের মূল টপিকে ফিরে আসি। হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন খুব ছোট, অল্প, এক চান্সে যদি আমরা বুঝতে পারি, এটা কোনো বিষয় না। এটা অনেকে বলে স্যার এটা আমার কি প্যাচ লাগা পড়ছে, বা কি অনেকে বলে স্যার এটা মাথায় ঢুকে না। আমি বলবো খুব ইজি, জাস্ট কনসান্ট্রেট, একটু মনোযোগ দাও, ইনশাআল্লাহ এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার পূর্বে তোমাদেরকে একটি প্রশ্ন করি। প্রশ্ন হচ্ছে, বা আমাদের সামনে একটি প্রশ্ন আসছে, প্রশ্ন হলো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার জন্য কয়টি ইনপুট লাগবে। আমি তো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করব, ফাইনালি কি এটা তো একটা সার্কিট। সার্কিট মানে তার ইনপুট এবং কি আউটপুট থাকবে। ইনপুটের প্রেক্ষিতে আমি আউটপুট পাবো। এখন এখানে আমি কয়টা ইনপুট ব্যবহার করব, যেহেতু আমি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতেছি, এটা একটা সার্কিট, সার্কিট মানে তার ইনপুট, তো কয়টা ইনপুট লাগবে। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি কয়টি, দুইটি অথবা কি তিনটি, কারণ আমরা জানি হাফ এডারের ক্ষেত্রে দুইটি প্রয়োজন, ফুল এডারের ক্ষেত্রে তিনটি। একটু খেয়াল করো, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করতেছি, ফাইনালি কিন্তু যাচ্ছে ফুল এডার বাস্তবায়ন। ফাইনালি আমার বাস্তবায়িত হচ্ছে ফুল এডার। আমি আবারও বলতেছি, ফাইনালি বাস্তবায়িত হচ্ছে ফুল এডার। তার মানে এখানে আমি নিঃসন্দেহে এক বাক্যে বলতে পারি ফুল এডার বাস্তবায়ন করার জন্য আমার প্রয়োজন ছিল তিনটি ইনপুট। ঠিক একইভাবে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার জন্য আমার কয়টি ইনপুট প্রয়োজন হবে, তিনটি ইনপুট। তাহলে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার জন্য কয়টি ইনপুট লাগবে, তিনটি। এটা একটা এমসিকিউ কোশ্চেন হতে পারে, অথবা এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। যেমন অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এরকম যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়নের সময় আমার কয়টি ইনপুট প্রয়োজন, উত্তর হবে কয়টি, তিনটি। কেন, কারণ তুমি উত্তরটি এইভাবে সৃজনশীল ভাবে সাজিয়ে লিখবে যে আমরা জানি হাফ এডারের ইনপুট হচ্ছে দুটো আর ফুল এডারের ইনপুট হচ্ছে তিনটি। যেহেতু আমি সার্কিট হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করব, সর্বশেষে আমার ফুল এডারই বাস্তবায়িত হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে তিনটি ইনপুটই কি ব্যবহৃত হবে। চলো শিক্ষার্থীরা আমরা এটা একটি ব্লক ডায়াগ্রামে দেখি। এই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম, এই হচ্ছে কি আমার ব্লক ডায়াগ্রাম। অর্থাৎ আমি এখানে একটি ইনপুট নিয়েছি এ এবং বি, হাফ এডার, কারণ হাফ এডারের ক্ষেত্রে দুইটা ইনপুট, একটা নিলাম এ এবং বি। তাহলে আউটপুট কয়টা, দুইটা, একটা সাম একটা কি ক্যারি। ক্যারিটা আমি উপরে দেখিয়েছি, তোমরা নিচেও দেখাইতে পারো, ইজ নট ফ্যাক্ট। ঠিক আছে, আবার যেহেতু ফুল এডার বাস্তবায়ন করব আমার ইনপুট লাগবে তিনটি। আমি লাস্টের ইনপুটটা, যেহেতু এখানে সি ব্যবহার করলাম না, আমি ব্যবহার করলাম ক্যারি ইন। কি বললাম, ক্যারি ইন, সি ইন। তাহলে এখানে আমি আরেকটা ইনপুট দিলাম সি ইন। এখন আমার কথা হচ্ছে দুটো আউটপুট, একটা সাম আর একটা ক্যারি, আর এখানে আরেকটা হাফ এডার। যেহেতু আমি হাফ এডার দিয়ে বাস্তবায়ন করতেছি, তার মানে আরেকটা হাফ এডার দিলাম আমি, তার মানে ওই হাফ এডারে এই সামটা এখানে ইনপুট দিলাম, আর এখানে যেহেতু হাফ এডারে দুইটা ইনপুট, আর এই আরেকটাতে আমি কি সি ইন ইনপুট দিলাম আরেকটা হাফ এডারে।
অর্থাৎ বি তে দিলাম কি সি ইন আর এ তে দিলাম কি সাম ইনপুট। তার মানে এখানে আউটপুট দুইটা, এখানেও একটা ক্যারি বের হবে আর একটা কি সাম বের হবে। তার মানে ফাইনালি এখানে একটা ক্যারি, এখানে একটা ক্যারি, দুইটা ক্যারি আর একটা সাম। একটা যোগের কখনো দুইটা ক্যারি থাকতে পারে না, এর জন্য দুইটা ক্যারিকে আমি কি একটি অর গেট দিয়ে যোগ করে ফাইনালি বের করলাম ক্যারি আউট, আর ফাইনালি আমার সাম বের হয়ে গেল। এখন প্রশ্ন আসতে পারে এই প্রথম সামটা কি? এই প্রথম সামটা কিন্তু দ্বিতীয় হাফ অ্যাডার সার্কিটের কি ইনপুট হিসেবে ঢুকে গেছে। আর যেহেতু ফুল অ্যাডার বাস্তবায়ন করতেছি, তিনটি ইনপুট লাগবে, আর দ্বিতীয় হাফ অ্যাডারে আরেকটি ইনপুট আমি ব্যবহার করেছি সি ইন। এই হচ্ছে ব্লক ডায়াগ্রাম ভিত্তিক। প্রিয় শিক্ষার্থীরা, চলো এটা আমরা এখন সার্কিট ভিত্তিক দেখব। এই হচ্ছে আমার সার্কিট ভিত্তিক। আমি জানি তোমাদের একটু কি কষ্ট হচ্ছে বুঝতে, না এটা খুব ইজি, জাস্ট কনসেন্ট্রেট, একটু মনোযোগ দাও, কিছুই না। হাফ হেডার দিয়ে ফুল হেডার বাস্তবায়ন কিছুই না, জাস্ট একবার যদি এটা কেউ বুঝতে পারো, এটা তার জন্য আঁকা এবং লেখা খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যখনই এখানে চলকগুলো বসাবো তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আমি ধরে নিলাম তিনটা ইনপুট, একটা এ, একটা বি আর একটা সি আই ক্যারি ইন। আমরা হাফ এডার সার্কিটটা একটু আগে দেখেছিলাম কি দ্বারা গঠিত, একটা এক্সর গেট, একটা এন্ড গেট। একটু খেয়াল করো, প্রথমে আমি একটা হাফ এডার ব্যবহার করেছি, একটা এক্সর গেট, একটা কি গেট, এন্ড গেট। তাহলে প্রথম এক্সর গেটের এ থেকে আমি ইনপুট নিলাম, ঠিক একইভাবে এটার কি এ থেকে আমি ইনপুট নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, যদি একটু বুঝতে সমস্যা হয় তোমাদের সুবিধার্থে আমি আবার একটু হাফ এডার সার্কিটে আমি একটু যাচ্ছি। একটু খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমার হাফ এডার সার্কিটটি। একটি এক্সর গেট, আরেকটি কি গেট, এন্ড গেট। এই দুটো মিলেই হচ্ছে কি আমার, এই দুটো মিলেই হচ্ছে আমার কি হাফ এডার। দেখো এখানে যদি এ থেকে ইনপুট নিয়েছি, তাহলে এক্ষেত্রে আমি এ থেকে নিয়েছি। এখানে যদি বি থেকে নিয়ে থাকি, এখানেও কি বি থেকে নিয়েছি। তার মানে এক্সর গেটের একটা ইনপুট এ থেকে নিয়েছি, ঠিক একইভাবে এন্ড গেটেরও একটা ইনপুট আমি এ থেকে নিয়েছি, ঠিক একইভাবে এক্সর গেটের একটা ইনপুট আমি বি থেকে নিয়েছি, এন্ড গেটেরও একটা ইনপুট আমি কি বি থেকে নিয়েছি। তার মানে এক্সর গেটে যে লাইন থেকে ইনপুট টানা হচ্ছে, এন্ড গেটেও সেম একই লাইন থেকে আমার ইনপুট টানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই কথাটা আবারও রিপিট করতেছে, একটু খেয়াল করো। এই কথাটাই তোমার ওই হাফ এডার দিয়ে ফুল এডার সার্কিট বাস্তবায়নের প্যাচটা ছুটায় দিবে। খেয়াল করো, এক্সর গেট এবং এন্ড গেট মিলে হয় হাফ এডার লজিক সার্কিট, রাইট? ওকে, হাফ এডার লজিক সার্কিটের এ থেকে আমি ইনপুট নিয়েছি এক্সর গেটে, ঠিক আছে? ঠিক একইভাবে এন্ড গেটেও আমি এ থেকে ইনপুট নিয়েছি, অর্থাৎ এক্সর গেটে যদি এ থেকে নেই, তাহলে এন্ড গেটেও এ থেকে নিব। আবার এক্সর গেটে যদি বি থেকে নেই, তাহলে এন্ড গেটেও কি বি থেকে নিতে হবে। অর্থাৎ এই সার্কিটের বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারলাম এখানে এ থেকে লাইন যাবে দুইটা, আর বি থেকেও লাইন যাবে কি দুইটা। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা ওই সার্কিটে চলে যাই। আমি তিনটা ইনপুট নিলাম, এ বি সি আই। একটু খেয়াল করো, তাহলে এই এক্সর গেট আর এন্ড গেট এই দুটো মিলে আমার কি হয়ে গেল, একটা হাফ এডার। তাহলে এখানে যদি এ থেকে লাইন টানি, তাহলে এখানেও কি এ থেকে লাইন টানতে হবে। ঠিক একইভাবে এখানে যদি আমি বি এ থেকে লাইন টানি বি থেকে, তাহলে এখানেও কি বি থেকে লাইন টানতে হবে। তাহলে দুটো আউটপুট পেলাম, কি কি, একটা কি S1 সাম1, আইটা কি ক্যারি 1। কারণ আমরা জানি হাফ এডার লজিক সার্কিটের দুইটা আউটপুট, একটা সাম একটা ক্যারি। সামের ক্ষেত্রে ছিল কি এ এক্সক্লুসিভ বি, যেহেতু আমি এ আর বি থেকে লাইন টেনেছি, আর C1 ইকুয়াল টু কি এ বি, যেহেতু আমি এ আর বি থেকে লাইন টেনেছি। ফাইন, এখন আসো দ্বিতীয় হাফ এডার সার্কিট। এই ক্ষেত্রেও কিন্তু সেম, কি এই হাফ এডার সার্কিটে এই S1 টা থেকে আমি এই এক্সর গেটে লাইন দিয়েছি, তাহলে এখানেও তো আমার কি এন্ড গেটেও S1 থেকেই যাবে। আবারও বলতেছি, এইখানে এই মূল সমস্যাটা তোমাদের এই জায়গায় হয়,
যে এইখানে যদি এ থেকে লাইন টানছি, এখানেও এ থেকে, তার মানে এই এক্সর গেটে যদি S1 থেকে লাইন টানি, তাহলে এই এন্ড গেটেও কি S1 থেকে নিব, রাইট? আর এই 3 নাম্বার ইনপুট সিআই টা আমি যদি এইখানে ইনপুট দেই, তাহলে এন্ড গেটেও সিআই থেকে একটা ইনপুট দিতে হবে। তাহলে ফাইনালি আমার কি বের হচ্ছে? ফাইনালি আমার বের হচ্ছে এসও এই জায়গায় S1 এক্সক্লুসিভ সিআই। এইটা কি কেন হলো? কারণ এখানে এ আর বি থেকে নিয়ে যদি এ এক্সক্লুসিভ বি হয়, তাহলে এইখানে কি কি ইনপুট নিয়েছি আমি? একটা নিয়েছি S1, আরেকটা কি সিআই। একটু খেয়াল করো, একটা S1 আরেকটা কি সিআই, তাহলে S1 এক্সক্লুসিভ সিআই। আবার তাহলে এই জায়গাটা কি হবে? এই জায়গায় দেখো, এই হাফ অ্যাডার লজিক সার্কিটে C1 ইকুয়াল টু AB, তাহলে এখানে কি হবে? C2 ইকুয়াল টু কি হবে? এই S1 ইনটু সিআই। কারণ এখানে A ইনটু B আছে, কারণ এখানে A আর B থেকে লাইন নিয়েছে। তাহলে এই এন্ড গেটে কই থেকে নিয়েছি? S1 থেকে, আর এটা কি সিআই থেকে। তাহলে C2 ইকুয়াল টু কি S1 ইনটু সিআই, যেহেতু এখানে A ইনটু B, তার মানে এখানে S1 ইনটু কি সিআই। এখন খেয়াল করো, আমাদের কয়টা আউটপুট হলো? 3টা আউটপুট হলো, একটা SO, একটা C2, একটা C1। আমরা কখনোই একটি অ্যাডার সার্কিটে কি 3টি ইনপুট রাখতে পারবো না। আমার এখানে 2টা ক্যারি সিমিলার আছে, অর্থাৎ 2টা ক্যারি বের হয়েছে। কয়টা ক্যারি? 2টা, একটা C1 একটা C2। আমি কি করলাম? একটা অর গেটের মাধ্যমে এই C1 আর এই C2টা প্রিয় শিক্ষার্থীরা যোগ করে দিলাম। তাহলে ফাইনালি আমার বের হলো CO, সি ক্যারি আউট, আর SO মানে সাম আউট, ফাইনাল কি C1 প্লাস C2, অর্থাৎ এই C1 আর এই C2টাকে আমি কি করে দিব? যোগ করে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই হলো আমার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। শেষ কিন্তু হয়নি, সামনে একটি সরল আছে, এই সরলটা আসলেই সরল, এটাও দেখাবো। ঠিক আছে, একটু খেয়াল করো। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারে, স্যার কিভাবে ফুল এডার বাস্তবায়ন? কারণ ফুল এডার বাস্তবায়নের, ফুল এডারে কয়টা ইনপুট প্রয়োজন হয়? 3টা। দেখো আমি এখানে 3টা ইনপুটই ব্যবহার করেছি, এ বি সিআই। তো ফাইনালি আমার আউটপুট পাচ্ছি 2টা, কিন্তু আমি এখানে কি 2টা হাফ এডার ব্যবহার করেছি। এইটা একটা হাফ এডার, আর কি এইটা একটা হাফ এডার। আর ফাইনালি 2টা ক্যারি পেয়েছি বিদায়, ক্যারি দুটোকে আমি কি অর গেট দিয়ে যোগ করে দিয়েছি। এই হলো আমার হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থীরা, চলো এটা আমরা একটু সরল করে দেখি। আমার এই সার্কিটটি ছিল এইরকম। প্রথম আউটপুটটা আমার ছিল কি SO, মানে সাম আউট ইকুয়াল টু S1 এক্সক্লুসিভ সিআই। S1 এক্সক্লুসিভ কি সিআই। প্রিয় শিক্ষার্থীরা, S1 এর মানটা কত? দেখো তো এই জায়গায় A এক্সক্লুসিভ B, তার মানে তুমি লিখতে পারো A এক্সক্লুসিভ B এক্সক্লুসিভ সিআই। ওই যে আমি শুরুতে বলেছিলাম 3 চলকের XOR গেট। কয় চলকের? 3 চলকের XOR গেট। এখন আমরা এই 3 চলকের XOR গেটকে সরল করব। প্রিয় শিক্ষার্থীরা, খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় বিষয়টি দেখো। একবার কেউ বুঝতে পারলে এটা দ্বিতীয়বার মৃত্যুর আগেও ভুলবে না ইনশাআল্লাহ। ওকে, S1 বলতে পারো স্যার এটা কিভাবে আসলো? S1 এর মান কত? A এক্সক্লুসিভ B লিখে ফেলছি, আর এক্সক্লুসিভ C তো সাথে আছে। ফাইন, এখন আমি কি করব? এক্সক্লুসিভ C টা আমি রেখে দিলাম। A এক্সক্লুসিভ B এর মান কত আমরা জানি? A বার B প্লাস AB বার। আমি শুধু A এক্সক্লুসিভ B কে ভাঙাইছি, A বার B প্লাস AB বার, আর এক্সক্লুসিভ C কিন্তু আমার কি রয়ে গেছে, মানে A এক্সক্লুসিভ B কে আমি ভাঙাইছি। এখন খেয়াল করো পরের লাইনটা, যে স্যার এখানে এক্সক্লুসিভ গেল কোথায়? হ্যাঁ, আমি এখানে ব্যবহার করেছি A এক্সক্লুসিভ B, A বার B প্লাস AB বার। এখন এই A বার B প্লাস AB বার এইটাকে ধরে নিলাম আমি একটি চলক, আর CI একটি চলক। তার মানে এইটা আর CI একসাথে এক্সক্লুসিভ হবে। তার মানে A বার B যদি হয়, তাহলে A বার B প্লাস AB বার একটা চলক বার ইনটু CI, কারণ A বার B আছে, B মানে কি CI, রাইট? ইনটু CI প্লাস এখানে কি আছে AB বার, তার মানে এই সম্পূর্ণটা একটা চলক ইনটু কি CI বার, ইনটু কি CI বার। আশা করি সবাই বুঝতে পারছো। অর্থাৎ এখানে যেমন A এক্সক্লুসিভ B কে আমি ভাঙাইছি, এখানে আমি কি এই A বার B প্লাস AB বার এক্সক্লুসিভ CI কে আমি ভাঙিয়ে দিলাম। এখন একটু খেয়াল করো তো, A বার B প্লাস AB বার এইটাকে আমি কি করতে পারি? এটাকে আমি এরকম লিখতে পারি না, A এক্সক্লুসিভ B।
বলতে পারো স্যার কেন আবার ফিরিয়ে নিয়ে আসলেন? আমি আমার কাজের সুবিধার্থে ফিরিয়ে নিয়ে আসছি। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু কি এক্সক্লুসিভ বি, আর এই বারটা তো রয়ে যাবে, কারণ এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল টু এক্সক্লুসিভ বি, আর এই বারটা কি থেকে যাবে, রাইট? ইনটু সিআই প্লাস এ বার বি প্লাস এ বি বার ইনটু কি সিআই, অর্থাৎ এটাকে আমি ভাঙাইলাম না, এটা যা আছে তাই রাখলাম। কেউ যদি শুরুতে এটার সাথে এটা এক্সক্লুসিভ করো, আমি আবারও বলতেছি এটা অনেক বড় হয়ে যাবে। আর যদি আমি যে মেথডটা দেখাইতেছি এই মেথডটা করো, তাহলে অনেকগুলো লাইন শর্ট হয়ে যাবে। ওকে, খেয়াল করো, এখন এইটা কি এক্স নর গেট হয়ে গেল না? আমরা জানি যৌগিক গেট এক্সক্লুসিভ বি হোল বার, তার মানে এটা এক্স অর এর বিপরীত এক্স নর। এক্স নর এর আউটপুট আমরা কি জানি? এ বি প্লাস এ বার ইন্টু বি বার ইন্টু কিন্তু সিআই রয়েছে, আর এইখানে সিআই বার সিআই বারটাকে আমি এই দুটোর সাথে গুণ করে দিলাম, তার মানে কি এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার, আর এটা হচ্ছে এক্স নর এর আউটপুট আমি ভেঙে ফেলছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমার আর কোনো কাজ নেই, এখন জাস্ট শুধু আমি এটা গুণ করব কি এ বি সিআই প্লাস এ বার বি বার সিআই প্লাস এ বার বি সিআই বার প্লাস এ বি বার সিআই বার, অর্থাৎ এটা যা আছে হুবহু লিখলাম, সিআইটাকে দুইটার সাথে গুণ করে দিলাম। এখন আর কিছুই না, জাস্ট আমি একটু সাজায় লিখবো। কি সাজায় লিখছি? এইটাকে দেখো আগে নিয়ে আসছি, তারপর কি এ বি বার সি বার এ বি বার সিআই বার, অর্থাৎ এটাকে নিছি, অর্থাৎ এই লাইন আর এই লাইন একই, জাস্ট কি চলকগুলো আমি একটু আগে পিছনে লিখছি, একটু সাজায় লিখছি। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে সাজায় দেওয়াটা উত্তম, কারণ এটা হচ্ছে কি সৃজনশীলতা প্রকাশ পায়। যে কোনো টপিক হোক না কেন, আইসিটি হোক আর যে কোনো সাবজেক্টই হোক, তোমরা সাজিয়ে একটু লেখার চেষ্টা করবে। দিস ওয়ান কাইন্ড অফ ক্রিয়েটিভিটি। ওকে, এখন দেখো আমি কিন্তু এটা পেয়ে গেলাম, আর এটাই হচ্ছে আমার তিন চলকের এক্সঅর গেট। এটাই হচ্ছে কি তিন চলকের এক্সঅর গেট। তার মানে হাফ এডার দিয়ে ফুল এডার যখন আমি বাস্তবায়ন করি, বা ফুল এডারের সাম, আমি সরাসরি বলতে পারি ফুল এডারের সাম। তোমরা গতদিন স্যার ফুল এডার দেখিয়েছে, তোমরা ওই ভিডিওটা দেখো, বা তোমার খাতায় নোট করে থাকলে দেখো, ফুল এডারের সাম আর এটা সেম মিলে গেছে। ঠিক আছে, ফাইন। এখন আসো ক্যারি সি ও, অর্থাৎ ক্যারি আউট, তাহলে C1 প্লাস C2, তাহলে আমরা এখন করি C1 প্লাস C2। C1 ইকুয়াল টু কি জানি? AB, আর C2 ইকুয়াল টু কি জানি? S1 ইনটু CI, তাহলে S1 ইনটু CI। S1 ইকুয়াল টু জানি এক্সক্লুসিভ B ইনটু CI, আর এক্সক্লুসিভ B ইকুয়াল টু কি জানি? A বার B প্লাস AB বার টু CI, আবার কি AB প্লাস A বার B CI প্লাস AB বার CI। এই হচ্ছে আমার কি ফুল এডারের ক্যারি। এখন প্রশ্ন করতে পারো যে স্যার ফুল অ্যাডার এর ক্যারি তো আমরা গতদিন স্যার ক্লাসে অনলাইন ক্লাসে দেখিয়েছিল যে ওইখানে চারটি চলক থাকে, তোমরা ওইটা সরল করলে দেখবা এইটা বের হবে, ওইটা যদি সরল করো তাহলে দেখবা কি এইটা বের হবে। তার মানে আমি বলতে পারি যে হাফ অ্যাডার, দুটো হাফ অ্যাডার দিয়ে ফাইনালি আমি ফুল অ্যাডার তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমার ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে তিনটি ইনপুটই ব্যবহৃত হবে, আর ফাইনালি আমি ওই ফুল অ্যাডারের সাম এবং ক্যারি পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, এটা জানি অনেকের কাছেই কঠিন লাগে, কঠিন লাগলেও করার কিছু নাই, পরীক্ষায় আসলে দিতে হবে, এবং এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এইবার এইচএসসি পরীক্ষার ন্যায় আসে, আমি গ্যারান্টি দিয়ে মোটামুটি বলা যায় যে গত বছরের ধারাবাহিকতা অনুযায়ী এইটা তোমাদের ফার্স্ট ইয়ার যারা আছো তাদের সময় এটা চলে আসতে পারে। এখন অনেকে একটা প্রশ্ন করতেছো যে স্যার এখানে তো পড়ালেখায় অনিশ্চিত হয়ে গেছে, না, এটা নিয়ে আমাদেরকে চলতে হবে, বাস্তবতাটাকে মানতে হবে। সবার আগে আমাদের স্বাস্থ্য। আমি যদি সুস্থ থাকি, ইনশাল্লাহ আমি ভালো পড়াশোনা করে ভালো ফল করতে পারবো, কিন্তু আমি সারা বছর পড়াশোনা করলাম, পরীক্ষার আগে আমি অসুস্থ হয়ে গেলাম, আমার কোনো লাভ নেই পরীক্ষা হলে। তার মানে আমার মানুষ হিসাবে আমার সবার আগে সুস্থতা প্রয়োজন। এর জন্যই বলতেছি সবাই ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো, তোমাদেরকে রিকোয়েস্ট। এবং তোমরা যদি জরুরি প্রয়োজনে বাইরে যাও, স্বাস্থ্যবিধি মেনে যাবে, বা স্বাস্থ্যবিধিটা মেনে চলবে, মাস্ক ব্যবহার করবে, এবং বাইরে থেকে ফিরে বাসায় ফিরে আসলে মনে রাখবে
তুমি করোনা বহন করে আনতেছো কিনা এটা তুমি বলতে পারতেছো না। এর জন্য তোমার পরিবারের সুরক্ষার জন্য হলো বাইরে থেকে যখন তুমি ঘরে আসবে নিজেকে স্যানিটাইজ করবে। পারলে যে কাপড় চোপড় গুলি আছে এই কাপড় চোপড় গুলি গরম পানি দিয়ে ওয়াশ করে নেবে, নিজের হাত, ঠিক আছে, তারপর ব্যবহৃত মোবাইল ফোন বা তোমার চশমা, মানি ব্যাগ, এগুলো স্যানিটাইজ করে নেবে, ঠিক আছে। আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করতেছি এবং সবার কে আবারও বলতেছি আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং আমরা সবাই ঘরে থাকব এবং নিজে সুরক্ষিত থাকব, আমার পরিবারকে সুরক্ষিত রাখব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।